দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডাইনিং রোজ লাকি। পর্ব সংখ্যা 48। বন্দিশালার চারপাশটা হঠাৎ করে এক অচেনা নিস্তব্ধতা ঢেকে গেছে। দেওয়ালগুলো গোড়ামিয়ে যেন নিঃশব্দে শ্বাস ফেলছে। কোণের আধারগুলো যেন সময় থামিয়ে দিয়েছে। সুফিয়ান ফারদিনার মৃতদেহটাকে জড়িয়ে ধরে বসে আছে, চোখ বন্ধ, হৃদয় যেন থেমে গেছে তার। তার মনে শুধুই কষ্ট আর অপরাধবোধ। ফারদিনা হঠাৎ করে তার কাছে ছিল জীবনের সব অংশ। আজ সে নিজের হাতে সেই বিশেষ অংশটুকু ছিনিয়ে নিয়েছে। চোখের অজান্তে জল জমেছে, কিন্তু সে মুছে ফেলতে পারছে না। তার প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। ফারদিনার দোয়াগুলো তার কাছে কেমন যেন নীরব প্রতিধ্বনি তুলছে। আবারও বলছে, কেউ নেই শোনার, কেউ নেই বোঝার। সুফিয়ান জানে এই নিস্তব্ধতার ভেতর তার সমস্ত জীবন এখন অন্ধকারে ডুবে গেছে। তার মন শুধু এক অচেনা জায়গা, যেখানে তার সুখ নেই, শুধু নীরবতা, অনুশোচনা এবং ফারদিনার স্মৃতির এক গভীর দাগ। সে বুঝতে পারছে, কিন্তু ভুল কখনো মোছা যায় না। শুধু নিস্তব্ধতা তাকে একত্রিত সঙ্গী করে চলেছে। আদিব এগিয়ে এলো, ফারদিনার নিথর দেহর কাছে হাঁটু গেড়ে বসলো। রায়ান বলল, এই কি সত্যি মরেছে নাকি যাচাই কর। আদিব ফারদিনার নারী পর্যবেক্ষণ করে বলল, আর বেঁচে নেই ও। এতক্ষণ শ্বাস প্রশ্বাস আটকে রাখলে কে বাঁচবে? মরে গেছে, ভালো হয়েছে। এখন আর আমাদের বংশ ধ্বংস এর ভয় নেই। সুফিয়ানের কানে গেল কথাগুলো। ফারদিনার মরে গেছে, ভালো হয়েছে। ভালোর দিকটা সুফিয়ান খুঁজে পেল না। সে তো নিজের জীবনে শেষ করে ফেলেছে, অন্ধকার হয়ে গেছে তার জীবন। সুফিয়ানের খুব বেশি করে ইচ্ছে করলো নিজের তাৎক্ষণিক ক্ষতবিক্ষত করে শেষ করতে। ফারদিনা যতটুকু কষ্ট পেয়ে দুনিয়া ত্যাগ করেছে, এর চেয়ে বেশি আঘাত পেলে সে দুনিয়ার মায়া ত্যাগ করতে চায়। কিভাবে? কাউকে বলবে আমাকে মেরে ফেল, আমার দেহ টুকরো 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 করে ফেল। যে হাত দিয়ে আমি ফারদিনাকে মেরেছি সেই হাত পুড়িয়ে ফেল। পৃথিবীর সবটুকু ভার সুফিয়ানের দিকে বুকের মাঝখানে জমেছে। ভারটা সহ্য করার মতো নয়। তীব্র যন্ত্রণা তাকে নিজেকে সরিয়ে নেওয়ার মতো শক্তিটুকু দিচ্ছে না। সে চাইছে তার শক্তি ফিরে আসুক, সে বেঁচে থাকুক। কিন্তু যার আজ তার ভালোবাসাকে দুনিয়া থেকে জ্বালিয়ে দিল, বিদায় দিল, তার হৃদয়টা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, তাদের শেষ না করে সুফিয়ান দুনিয়া ছাড়বে? ফারদিনার মায়াভরা মুখখানির দিকে তাকালো। তার চোখের জলটুকু এখনো শুকায়নি, অথচ মানুষটা হারিয়ে গেছে অচিন দেশে, অচিন পাখি হয়ে। আর কখনো বলবে না। আর এক দফা সুর তুলে, তোমার সুর তুলো না, কতদিন শুনি না। কষ্ট হচ্ছে সুফিয়ানের, ভীষণ কষ্ট হচ্ছে। ভূমিকম্পের মতো বুকটা কেঁপে উঠছে, আবার থেমে যায়, আবার কেঁপে ওঠে। কখন যেন তার হৃদয়টা একেবারেই থেমে যাবে। কুদ্দুস কাঁদছে, এখন তার কান্না শব্দহীন। মুখে গামছা পেঁচিয়ে নীরবে কাঁদছে রশিদ। ফিরে এসে দেখবে তার একমাত্র কন্যার দুনিয়ার বুকে নেই। তখন ওনার মনের অবস্থা ঠিক কেমন হবে ভেবে কুদ্দুস আরও কষ্ট পাচ্ছে। আদিব সুফিয়ানকে লক্ষ্য করে বলে, মৃত লাশটা চেপে ধরে বসে আছিস কেন? ওইটা এখন বাকি খেতে দে। মানুষ মরে গেলে তারা দুনিয়ায় মূল্য নেই, তখন তার ঠিকানা মাটির ঘর। কিন্তু ও না হয় বাঘের পেটেই যাবে, বাঘের পেটেই ওর ঠিকানা হবে। সুফিয়ান কান্ধের সাথে বুড়ো উঁচিয়ে বলল। শরীরের সমস্ত রক্তের সংমোচন যেন ভেসে উঠল, সাথে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আদিবের দিকে। আদিব কিঞ্চিৎ ভয় পেল সুফিয়ানের এই চাহনি দেখে। একবার ঢোক গিলল। সুফিয়ানের এই রূপটা হঠাৎ করে যেন পাল্টে গেছে। সুফিয়ান তৎক্ষণিক নিজেকে দমিয়ে নিল, ফারদিনার দেহটা মেঝেতে শুইয়ে দিল। কুদ্দুস তখন দৌড়ে আসলো ফারদিনার কাছে, আওয়াজ তুলে কেঁদে উঠল। কিছু বলতে চাইল সুফিয়ানকে, কিন্তু ওর কণ্ঠনালী যেন কথা থামিয়ে দিয়েছে। সুফিয়ান কুদ্দুসকে বলল, তুই ওর কাছে বস বলে উঠে দাঁড়ালো সুফিয়ান। বন্দি গ্রামবাসীর দিকে তাকালো। ঘরটির সামনে মশালাতে অনুচারী এখনো দাঁড়িয়ে। ঘরে তাকালো আবিদের দিকে, বলে, এখন গ্রামবাসীদের ছেড়ে দে। অনুচরকে মশাল হাতে সরে যেতে বল, কাটার দরজা সরিয়ে দিতে বল। আদিব হেসে বলল, তুই তাদের পাপ থেকে মুক্তি করেছিস, তোর গ্রামবাসীদেরও এখন মুক্তি করে দিব। যা, ওদের নিয়ে এখান থেকে চলে যা, গিয়ে তোর গ্রামে মুক্ত কর। সুফিয়ান তাতে দাঁত চেপে আপাতত ধৈর্য ধরল। আদিবের বা হাতের ইশারায় অনুচারী মশাল নিয়ে বন্দি ঘরের সামনে থেকে সরে গেল। কাটার দরজাটি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কয়েকজন অনুচারী মিলে সরিয়ে ফেললো। এরপর ঘরটি থেকে বন্দি গ্রামবাসী বেরিয়ে আসলো। আজমত এসে সুফিয়ানের সামনে দাঁড়িয়ে পড়লো। আজমতকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। অস্পষ্টভাবে বলল, তুমি আমাদের জন্য কেন ফারদিনাকে মারলে? আমার ফারদিনার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। বোকা ফারদিনা, জীবনে কিছুই পেল না, হারাতে হারাতে শেষ পর্যন্ত তাকে ভালোবাসলো, তার কাছেই মৃত্যুবরণ করতে হলো। সুফিয়ানের গলা থেকে যেন শব্দ বের করতে পারছে না।
যখনই কেউ বলে ফারদিনা মরে গেছে, তোমাকে মেরে ফেলেছে, বাক্যটি সুফিয়ানের চারপাশে গোলাকারভাবে ঘুরতে থাকে। সে স্তব্ধ হয়ে যায়। আজমতিভর ফারদিনার দিকে তাকালো, পুনরায় সুফিয়ানের দিকে ঘুরে। কি করলে তুমি এটা? সুফিয়ান ভেজা গলায় বলল, ভাগ্যে এটাই ছিল বোধহয়। এসব নিয়ে কথা বলতে চাই না, তুমি গ্রামবাসীদের নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, আমি কিছু কাজ ছেড়ে আসছি। আজমত আর কথা বাড়ালো না। সুফিয়ানের কথা মতো বন্দিশালা থেকে গ্রামবাসীদের নিয়ে বেরিয়ে যায় একজন অনুচারী, তাদের পথে দেখিয়ে দিল। সুফিয়ান তাকালো ফারদিনার দিকে, নিষ্পাপ দেখাচ্ছে তাকে। কতটা অসহ্য হলে আজ এভাবে শুয়ে আছে ফারদিনা। সেই চঞ্চল মেয়েটির আর চঞ্চলতা নেই, সারা জীবনের জন্য স্তব্ধ হয়ে গেছে। সুফিয়ান বাহারটি দিয়ে চোখ মুছল। আবিদ বলল, কি হলো, তুই যাচ্ছিস না কেন? চলে যা, এখন পথ খুলে দিয়েছি। সুফিয়ান কিছু বলল না, এক পা দুপা করে মূল দরজার কাছে গেল। সবাই ভাবছে সুফিয়ান বোধহয় চলে যাচ্ছে, কিন্তু সুফিয়ান গেল না, বরং দরজার ভেতর থেকে বন্ধ করলো। ঘুরে তাকালো সবার দিকে। গ্রামবাসীদের বের করার জন্য এতক্ষণ আসল রূপটা দেখাসনি, এখন না হয় দেখাবি। সুফিয়ানের ভয়াবহতা বার্তার সাথে ঘরটি থমকে গেল অন্ধকারের গভীরে। সেখানে আলো পৌঁছালো না, সহজ হলো না যেন কোনো কিছুই। বিরাট গোপন ঘরে স্তব্ধতা তৈরি হলো মুহূর্তেই। আতঙ্ক, পরিবেশটা এতই ঘন ও শীতল হলো যেন মনে হলো সময়ের স্রোত যেন এখানেই থেমে গেছে। ঘরের উঁচু ছাদে ঝোলানো কয়েকটি মরিচিকা পড়া শিকল আবছা আলোয় চিকচিক করছে। দেওয়ালের গায়ে অদ্ভুত ছাপটি যেন কারো প্রেতাত্মার নৃত্য, আসন্ন ভয়কে ঘটাচ্ছে পূর্বভাস দিয়ে। ওই জমাট বাঁধা স্তব্ধতার বুক চিরে হঠাৎই সুফিয়ানের এক তলোয়ার দেয়াল মুক্ত করল। বৈদ্যুতিক ঝলকের মতোই সেই ধারালো ইস্পাত অন্ধকারে এসে চিলতে ভয়ঙ্কর আলো ছড়িয়ে দিল। সুফিয়ান, যাকে এতদিন সায়েম, আবিদ, আবির বা রায়ান তাদের অনুগারী বন্ধু বলে জানত, সে মুহূর্তে যেন এক অন্য সত্তার আবির্ভাব হলো। তার শান্ত চোখে লুকিয়ে থাকা হিংস্রতা হঠাৎ করে বাধা হারা হয়ে উঠল। সেই চোখে শুধু ক্রন্দনের আগুন, এক জমাট বাঁধা প্রতিশোধের উন্মানতা। বহুদিনের সঞ্চিত ক্ষোভ আজ হৃৎপিণ্ড এসে প্রবলভাবে কম্পিত করছে। সায়েম দীর্ঘদেহী এবং শক্তিশালী, প্রথমে হকচকিয়ে হলেও পরবর্তী তার মুখে ভেসে ওঠে তাচ্ছিল্যের হাসি। সে তার উচ্চতর পেশি শক্তির অহংকারে বদ্ধ। সুফিয়ান, তুই একা আমাদের এত অনুচারীর সামনে এত সাহস দেখাচ্ছিস? তুই কি মরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিস? থেমে গিয়ে হাতে ইশারা করে অনুচারীদের সুফিয়ানের দিকে এগিয়ে আসার নির্দেশ দিয়ে। অনুচারীরা ধীরে ধীরে সুফিয়ানের চারপাশ থেকে ঘিরে ফেলে। সুফিয়ান যেন এসব দেখেনি। তার চোখ স্থির, ভদ্র লক্ষ্মী। তার ডান হাতে ধরা তলোয়ার কাঁপছে, যেন সে কারোর আদেশের অপেক্ষায়। শুরু হলো এক তাণ্ডব লীলা, এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ, যার ন্যায় বা অন্যায়ের চূড়ান্ত হিসাব নিকাশ। সুফিয়ান কথা না বলে আচমকা ঝড়ের গতিতে অনুচারীদের ধ্যান এড়িয়ে সায়েমের দিকে এগিয়ে গেল। আর তার গতি ছিল অবিশ্বাস্য। তার এই গতির জন্য কেউ প্রস্তুত ছিল না, বিশেষত সায়েম, যে কিনা সুফিয়ানের একজন সাধারণ জমিদার ভেবেছিল। তার ভেতরে এত তেজ কিভাবে ধারণ করে রেখেছে বুঝতে পারেনি সায়েম। আত্মরক্ষার সুযোগ পাওয়ার আগেই সুফিয়ান তার তলোয়ার বাঁকা প্রান্ত দিয়ে সায়েমের হাতে সচরে আঘাত করে, ক্রসভাবে। এক তীক্ষ্ণ শব্দে সায়েমের হাত ঢলে পড়ে মেঝেতে। ইস্পাতের আঘাতে যেন কবজির হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। সায়েম যন্ত্রণায় কুকরাতে লাগে। সুফিয়ান তার শরীরের সমস্ত শক্তিতে তলোয়ার শূন্যে তুলে এক নিমিষে সায়েমের বাঁকাদের লক্ষ্য করে আঘাত করে। এক আঘাতে ক্রোধের প্রকাশ। তলোয়ার সায়েমের কাঁধের বাম বর্ণ ভেদ করে ফেলেছে। তার সাদা পোশাক দিয়ে নিমিষের রক্তে ভিজে গেছে। তার সমস্ত অহংকার এক মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অনুযায়ীরা কিংকর্ত বিমূঢ় হয়ে আছে। তাদের এক নেতা এভাবে অপ্রত্যাশিতভাবে প্রথমেই আক্রমণে ধরাশয়। আবিদ, আবির, রায়ান একত্রিত হয়ে দাঁড়ালো। তারা বিমর্ষ চোখে একে অপরের দিকে চাওয়াচাই করলো। কি থেকে কি হলো? ঝড়ের গতিতে তারা বুঝে উঠতে পারল না। সায়েম অসাময়িকভাবে কাবু করার পর সুফিয়ান পিছু হেঁটে নিজের অবস্থান নিল। তলোয়ারের ডগা থেকে রক্ত মেঝেতে পড়ছে। সে দৃশ্য দেখে তিনজন ভাইয়ের প্রথমে আবিদ সাহস এগিয়ে এলো। আদিব তুলনামূলকভাবে দ্রুত হালকা পাতলা গড়নের। সে যুদ্ধক্ষেত্রের তীব্রতা প্রকাশ করতে ছুটে আসে। তার লক্ষ্য ছিল সুফিয়ান। আদিবের তলোয়ার সুফিয়ানের দিকে আসতেই সুফিয়ান অবিশ্বাস্য প্রেক্ষিতে মাথা নিচু করলো। তলোয়ারের তার মাথার উপর দিয়ে যেতে সচরে বেরিয়ে গেল। সুফিয়ানের কানের কাছে বাতাসে শব্দে শোনা গেল 1 সেকেন্ডের মতো।
তলোয়ারের ক্ষীণ প্রান্ত দ্রুত গতিতে ঘোরালো আবিদের পা লক্ষ্য করে আঘাত হানলো। আবিদ ভারসাম্য নষ্ট করে ফেললো। সে যন্ত্রণায় চিৎকার করে মেঝেতে পড়ে গেল। সুফিয়ান এক বিশাল লাফ দিয়ে উঠে গেল সেখানে। সুফিয়ান এবার আদিবের হাতে থাকা তলোয়ারটায় আঘাত করলো, ছিটকে দিল সেটা একটা খেলনার মতো। এরপর আবির ও রায়ানের সঙ্গে চিৎকারে ছুটে আসে সুফিয়ানের গলা কাটার জন্য, তলোয়ার হাতে। আবিদের পতন দেখে আবির রায়ানের মুখে ভয়ের ছাপ স্পষ্ট হলো, কিন্তু পিছিয়ে হাঁটার সুযোগ তাদের ছিল না। তারা বুঝলো সুফিয়ান সাধারণ ভাবটা ছিল তাদের জন্য ভুল চরম। সে ছিল এক ভয়ঙ্কর তলোয়ারবাজ। তারা দুজন দুজনের দিকে থেকে সুফিয়ানের আক্রমণ করার কৌশল দেখে নিল। আবিরের আক্রমণ ছিল ডান দিকে এবং ভারী গর্দা হাতে। সে চেয়েছিল গর্দার প্রচণ্ড আঘাতে সুফিয়ানের তলোয়ার অকার্য করে ফেলবে। রায়ান আক্রমণ ছিল বাঁ দিকে, দ্রুত গতিতে একটা কঠোর হাতে। সে চেয়েছিল আবিরের গর্দার আঘাত করার পরে সুফিয়ানের প্রতিরক্ষা সুযোগ পাবে না, সেই সুযোগে সে এটা দিয়ে আঘাত করবে। সুফিয়ান সেই মুহূর্তে এক অভাবনীয় কৌশল নিল। সে আবিরের ভারী গর্দাতে আঘাত করে সরাসরি প্রতিহিত করলো গর্দাটি দিক পরিবর্তন করে। সুফিয়ান তার তলোয়ারটার ব্লেড সামান্য কাত করলো। আবিরের গর্দান এমনভাবে ঠেকলো যেন সপটে তা গেঁথে গেল তারই শরীরে। আবিরের হাত থেকে গর্দায় ফসকের যার উপক্রম। এই মুহূর্তে রায়ানের কুঠার সুফিয়ানের শরীরের দিকে কিছুটা ছুটে আসে। সুফিয়ান বিদ্যুৎ গতিতে পিছে সরে যায় এক কদম, গিয়ে কুঠারের লক্ষ্য প্রান্ত থেমে সরে। কুঠারটি শপথে দেওয়ালে আঘাত আনে। দেওয়ালে গভীর আঘাত আনে, শব্দ সৃষ্টি হয়। সুফিয়ানের এই দৃষ্টি দ্রুত চলনের পর আবির ও রায়ানের শরীরের ভারসাম্য যেন ঠিক হয়নি। তারা তাদের অস্ত্রের নিয়ন্ত্রণে ফিরে পাওয়ার জন্য সুফিয়ান তার তলোয়ার একটি ঘূর্ণীয়মান চক্রের মতোই ব্যবহার করে আবিরের উন্মুক্ত কোমরে আঘাত আনে। রায়ানের কোঠালটি দেওয়ারে কেটে গিয়েছিল ইতিমধ্যেই। এই সুযোগের অপেক্ষায় ছিল সুফিয়ান। আজ নিস্তেজ করে দিবে সে রায়ানকে। এই হুঙ্কার সুফিয়ান রায়ানের বুকে লক্ষ্য করে তলোয়ার চালালো। রায়ান নিজের হাতে সুফিয়ানের তলোয়ার থামাতে বৃথা চেষ্টা করলো। ইস্পাতের ধারালো খণ্ডে তার হাতের মাংস ভেদ করে তার বুকের ভেতর গেঁথে গেল তা। রায়ানের দেহে জীবনের শেষ শক্তিটুকু নিস্তেজ হয়ে গেল। সে লুটিয়ে পড়ল আবিদের দেহের পাশে। চার প্রধান প্রতিপক্ষ, কেউ আহত, কেউ নিহত। সায়েম আহত, আবিদ অবেচেতন, আবির গুরুতর আহত, রায়ান নিহত। সর্দাররা এই ছেলেগুলো প্রায় অক্ষম। তখন বাকি অনুচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের সংখ্যা 6 জন, কিন্তু তাদের চোখে এখন মৃত্যু ভয়। ঝিলমিল দল ঘেঁষে ভয়ে আধমরা হয়ে দাঁড়িয়ে আছে। সুফিয়ানের চোখে ভয়ঙ্কর আগুন, তার হাতে তলোয়ার। ঝিলমিল যেন অনুচারীদের হৃদয়ে ভয়ের জাগিয়ে তুলেছে। সুফিয়ান তার তলোয়ার ধরে মেঝেতে ঠেলে দিয়ে অনুচারীর দিকে এগিয়ে যায়, তার হাতে এবং পোশাকে তখন সায়েম আর রায়ানের রক্ত লেগে। সে রক্ত যেন তার উন্মাদনা আরো বাড়িয়ে দিয়েছে। তোরা সবাই ওদের পাপের অংশীদারি, তোদের কাউকে আমি ছাড়বো না। অনুচারীরা তখন পালানোর পথ খুঁজছিল, কিন্তু গোপন ঘরের দরজা ছিল সুফিয়ানের পেছনে। তাদের মধ্যে একজন তখন সাহস করে পিছে সরে যায়, একটি কুঠার হাতে তুলে নিল, কিন্তু তার কাঠের টুকরো তোলার সাথে সুফিয়ানের তলোয়ার ঘোরালো। প্রথম অনুচারীকে লক্ষ্য করে সুফিয়ানের তরোয়াল তার হাতে ঢুকে দিল। এভাবে একে একে একজন দুজন করে সকলকে শেষ করতে থাকলো সে। তলোয়ারের ধার থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে মেঝেতে। এই দৃশ্য যেন এক রক্তক্ষয়ী ধ্বংসের পরিণতি। সুফিয়ান তখন তাকে লক্ষ্য করে গুরুতর আহত সায়েমের দিকে তাকালো। সায়েম দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে, তার চোখের দিকে অবিশ্বাসের অশ্রু গড়িয়ে পড়ছে। তার দম্ভ এখন চরম হতাশ ও ভয়ে পরিণত হয়েছে। কেন সুফিয়ান, কেন মারলি? স্যাম ক্ষীণ কণ্ঠে ফিসফিস করলো। সুফিয়ান ধীরে ধীরে তার দিকে এগিয়ে, তার দেহে পাথরের মতো কঠিন। কারণ আমার ভাইরা নিরাপরাধ ছিল। আমার ভালোবাসার মানুষটির সাথে তোরা চরম অন্যায় করেছিস। তোরা তাদের ক্ষমতার জন্য, তোদের পরিবারের ধ্বংসের জন্য আমার পরিবারকে ধ্বংস করেছিস। তার বিনিময়ে তোরা আমার কাছ থেকে কি আশা করছিস? দয়া না সায়েম, আজ শুধু বিচার, প্রকৃতির বিচার হবে। সুফিয়ান তার তলোয়ারের রুটি উঁচু করল। সেই ধারালো ইস্পাত ঘরের আবছা আলোয় প্রতিবিম্বিত হলো, ঠিক যেন মৃত্যুর দেবদূত শেষ আহ্বান জানাচ্ছে। তাণ্ডবলীলা শেষ করে সায়েম
বিচার, এবার বিচার, মৃত্যুর এক কঠিন বিচার। আদিব আদমরা অবস্থায় পড়ে আছে, চোখে তার মৃত্যু ভয় থাকলেও কোথাও যেন পাপের অনুশোচনা দেখা গেল না। সুফিয়ান তার সামনে গিয়ে বসে পড়ল, নির্দিক গলায় বলল, ফারদিনা নিষ্পাপ ছিল, ওর কোনো দোষ ছিল না। খুব ইচ্ছে ছিল আমার সাথে সংসার বাঁধার, একজন সাধারণ কৃষককে ভালোবেসেছিল। আর তোরা কি করলি? ওকে শেষ করতে বাধ্য করলি। মস্ত বড় অন্যায় করছিস তোরা। ওই পণ্ডিতকে বিশ্বাস করতে। থেমে সুফিয়ান এক রহস্যময় হাসি দিয়ে আবারও বলল, মৃত্যুর আগে শেষ একটা সত্য কথা জেনে রাখ, নূরজাহানের বিয়েটা যোদ্ধার সাথে আমি দিয়েছিলাম। তুই পিয়াসার সাথে যা করেছিস সেই সত্য নূরজাহানকে এবং ওর বাবাকে আমি জানিয়ে দেই। এরপর ওর বাবা এবং আমি মিলেই নূরজাহানের বিয়ে দেই। ওর ইচ্ছে ছিল না বিয়ে করার, কিন্তু আর যাই হোক, তোর জীবন থেকে অন্তত সরিয়ে দিতে চেয়েছিল নিজেকে। নিজের প্রিয় মানুষের বেইমানি করলে কতটা কষ্ট হয় সেটা তো তোকে বুঝিয়েছি। আদিব কিছু বলতে পারলো না সুফিয়ানকে। সুফিয়ান তাকে শেষ কথা বলার সুযোগটুকু দিল না, তার আগে তার পেট বরাবর ঢুকিয়ে দিল তলোয়ার। সুফিয়ান ঝিলমিলের চোখে মৃত্যু দেখছে, তার বেশ আনন্দ হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে। বলল, ভয় নেই, তোকে আমি আমার হাতে মারবো না, তোকে বাঘের খাদ্য বানাবো বলে বাঘের খাঁচায় ঝিলমিলকে ধাক্কা দিল, ঢুকিয়ে দিল তলোয়ার দিয়ে বাঘের খাঁচায়। বাঘ ঝিলমিলের শরীরের গন্ধ নিতে শুরু করেছে। ঝিলমিল বারে বারে সুফিয়ানকে ডাকতে শুরু করলো, কাজ হলো না। আর যেন ওর ডাক কেউ শুনতে পেল না, কেউ না। ক্ষুধার্ত বাঘটি সময় না নিয়ে ঝিলমিলকে নিজের খাদ্য বানিয়ে ফেললো। ওর প্রথম থাবার সাথে সাথে ঝিলমিলের রক্ত ছিটকে এসে পড়লো সুফিয়ানের গলায়। সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে পরিতৃপ্তির হাসি হাসলো। এই এক রক্তময়ী তাণ্ডব নীলা সুফিয়ানের কোনো শান্তি এলো যেন, জেগে উঠল তার তেজ। কুদ্দুস কেঁদে কেঁদে বলল, ভাই, আজকের এই দিন দেখার জন্য প্রস্তুত ছিলাম না। এই হায়নাগুলোর ধ্বংস হোক সেটা সবসময় চাইতাম, কিন্তু ফারদিনাকে এভাবে চলে যাবে কখনো ভাবিনি। সুফিয়ান শীতল কণ্ঠে বলল, তোরা যখন ওর কবর খুঁড়বি তখন একসাথে দুটো কবর খুঁড়বি। যেই জগতে ফারদিনা নেই সেই জগতে। সুফিয়ান অদ্ভুত হেসে বলল, আমার বেঁচে থাকা অসম্ভব। যদি বেঁচে থাকি তবে প্রতিনিয়ত ফারদিনার শূন্যতা আমায় ঠুকরে ঠুকরে খাবে। আমি নিজের হাতে ফারদিনাকে মেরে ফেলেছি। এই পাপের অনুশোচনার যন্ত্রণায় আমি ধীরে ধীরে মরব। তার চেয়ে ভালো একেবারে দুনিয়া ছেড়ে চলে যাব। সকাল 11টা বাজে, রোদ নেই, সূর্যে দেখা মেলেনি। সকালের নিস্তবতা যেন এখনো ভাঙেনি। পুরো হায়দারবাড়ির আঙিনা জুড়ে এক ধরনের স্তব্ধ আলো পড়েছে। রোদ নেই, কিন্তু ধূসর আকাশের ফাঁক দিয়ে হালকা শীতের নরম কামড় টের পাওয়া যাচ্ছে। বাতাস খুবই শান্ত। দূরে কোথাও গ্রাম্য পথিকের হাঁটার শব্দ শোনা যাচ্ছে। হায়দারবাড়ির বেশ কাছে একটা ছোট চায়ের দোকান আছে। চায়ের দোকানের টুকটাক আলো এখনো নিভু নিভু, ধোয়া উঠছে আকাশে নিস্তবতায়। এমন বেলা 11টার সময় নিস্তব্ধ, নির্লিপ্ত সব। ব্রিটিশ দল ঠিক করেছিল কিছুক্ষণ আগে সিন্ধি টলিগ্রাম ছেড়ে চলে গিয়েছে। তাদের উদ্দেশ্য হাসিল হয়েছে। রসিক তালুদারের 4 ছেলে মারা গেছে। চিরতরে দুনিয়া থেকে বিদায় তারা। উনি এখন দুর্বল, ব্রিটিশদের বিরুদ্ধে এখন রুখে দাঁড়াতে পারবে না সে। অন্যদিকে শূন্য হয়েছে সুফিয়ান। ভোরের বেলার দিকে ফারদিনার লাশ সে গোপন ঘর থেকে বাড়ির সামনে পর্যন্ত এনেছিল। সেখানে অপেক্ষা ছিল গ্রামের মহিলারা। ওনারা সুফিয়ানের কাছ থেকে ফারদিনার লাশ নিয়ে নেয়। তারা বলেছিল, ফারদিনাকে ধরা ছোঁয়া এখন তোমার মোটে উচিত নয়। তুমি বলো ওর লাশ কোথায় নিয়ে যাবে, আমরা সেখানে নিয়ে আসছি। সুফিয়ান নীরব থেকে বলেছিল তার গ্রামের কথা। এরপর সকলে সিন্ধুতলি নিয়ে আসে তাকে। ব্রিটিশরা চলে যাওয়ার পর গ্রামের মহিলারা মিলে ফারদিনাকে শেষ বিদায়ের আয়োজন করে। বড়ই পাতা গরম জলে গোসল করায়। একজন মৌলবীকে ডেকে জানাজার ব্যবস্থা করে। সুফিয়ান একবার দেখতে চেয়েছিল ফারদিনাকে। মৌলবী বারণ করে, বলে, তুমি ওর জন্য বৈধ নও, তুমি ওকে দেখতে পারবে না। তুমি কে? এত রাতে বাঁশি বাজাচ্ছ? আগে কখনো শুনিনি তো এই সুর। তোমাকে আমি স্বর্ণের বাঁশি উপহার দিলাম, যে বাঁশির সুর একান্তই আমি শুনবো। আমি আজমদের সাথে থাকবো ওর ঘরে। সুফিয়ানের কানের কাছে যেন ফারদিনার আগের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। সে চারিদিকে শুধু ফারদিনাকে দেখতে পাচ্ছে। হ্যালুসিনেশন হচ্ছে তার, মুক্তি হতে পারছে না সে। ঘরের সামনে বসে আছে সুফিয়ান। গ্রামবাসীরা দল বেঁধে সুফিয়ানের দিকে বাহবা দিচ্ছে তারা। একজন সঠিক যোদ্ধা হিসেবে তাদের রক্ষা করেছে বলে একজন গ্রামবাসী বলল সিলমন হায়দার অনেক ভালো মানুষ ছিল, গ্রামবাসীদের অনেক ভালোবাসতেন, কিন্তু তিনি হঠাৎ করে চলে যায় ভেবেছিলাম সব বোধহয় শেষ, কিন্তু না। সিলমন হায়দারের ছেলে সুফিয়ান, তুমি অনেক ভালো। তুমি আমাদের সিলমন হায়দারের মতোই রক্ষা করেছো ব্রিটিশদের হাত থেকে। তা
তাদের কথায় মিথ্যা আসলো সুফিয়ান। একটা বাচ্চা কিছুক্ষণ ধরে সুফিয়ানের দিকে তাকিয়ে তার চোখে জল পড়ছে। সুফিয়ান তাকে ডাকলো কাছে আসতে। বাচ্চাটি সুফিয়ানকে দেখলো, পুনরায় দমন করে দিল। সে দ্রুত চোখ মুছে এড়িয়ে গেল। তোর কি অবস্থা বল, সুস্থ আছিস? ছেলেটি আসলে প্রতিবন্ধী। আমি চলে এসেছি। আজ থেকে সিন্ধুতলি স্বাধীন, যেভাবে খুশি আনন্দ করবি, কেউ তোদের বাধা দিবে না। বাচ্চা ছেলেটি হাত বাড়িয়ে কথা বলার জন্য। কথা দাও ভাইয়া, তুমি আমাদের কখনো ছেড়ে যাবে না। থেমে বাচ্চাটি আবারও বলে, জানো ভাইয়া, এতদিন আমরা শান্তিতে ঘুমাতে পারি নাই, তুমি ফিরে আসছো, এখন আমরা শান্তিতে বাঁচবো। সুফিয়ান দাঁড়িয়ে পড়লো, গ্রামবাসীরা তার দিকে তাকিয়ে। সবাই অপেক্ষা করছে সুফিয়ানের মুখ থেকে শুনতে যে সে আর তাদের ছেড়ে যাবে না। বাচ্চা ছেলেটি এখনো তার কনিষ্ঠ আঙ্গুল ধরে রেখেছে। একই সাথে গ্রামবাসীও আওয়াজ তুলেছে। সুফিয়ান বাচ্চাটির দিকে একবার তাকায়, আবার গ্রামবাসীর দিকে। তাদের ইচ্ছে সুফিয়ান যেন সবসময় তাদের পাশে থাকে, কিন্তু সুফিয়ান যেভাবে তাদের বাঁচিয়েছে সেটা কি সঠিক? কারণ মৃত্যুর বিনিময়ে এই গ্রাম স্বাধীন করেছে সে। বাচ্চাটি এবার অধৈর্য হয়ে বলল, ভাইয়া, তার মানে তুমি আমাদের কথা দিবে না? তুমি আবার চলে যাইবা আমাদের ছেড়ে? আর যেও না ভাইয়া। বিনতির কণ্ঠ। সুফিয়ানের কাঁধে বিনতি হাত দিল, তার কণ্ঠ নিরাদন। সুফিয়ান দ্বিধায় পড়ল। এখন তার কি বলা উচিত ভেবে পাচ্ছে না সে। ইট পাথরের তৈরি মূর্তির মতোই দাঁড়িয়ে আছে, ওয়াদা পরিবর্তনে একরাশ দীর্ঘশ্বাস নিয়ে। কি বলবে সে? সুফিয়ান বাচ্চাটির হাতে হাত রেখে বলল, কথা দিচ্ছি আমি আর কোথাও যাব না, যতদিন বেঁচে আছি তোদের সাথে থাকবো। বাচ্চাটি সহ সকলেই যেন বেশ আনন্দিত হলো। সুফিয়ান চোখ তুলে তাকালো ফারদিনার দিকে। ফারদিনা নেই সেখানে। সাদা শাড়ি পরিহিত একজন দাঁড়িয়ে আছে। সুফিয়ান উদ্ভটের মতো আচরণ করতে করতে খুঁজতে লাগলো তাকে। বৃন্তি গ্রামবাসীদের যেতে বলল, তারা চলে গেল। তখন উপস্থিত হন মৌলভী সাহেব। উনি সুফিয়ানের সামনে এসে বলে, জানাজা সম্পন্ন হয়েছে, যেহেতু ওনার রক্তের কেউ বেঁচে নেই, তাই বাধ্য হয়ে আমরা দাফন করেছি। বৃন্তি সুফিয়ানকে লক্ষ্য করে বলল, ভাই তুমি জানাজায় গেলে না কেন? সুফিয়ান বলল, আমি অপবিত্র, আমি একজন খুনি, আমি ওই পাপী হয়ে তার জানাজায় কিভাবে যাই? মৌলভী সাহেব চলে যায়। সুফিয়ান ও বিনতি হেঁটে হেঁটে তাদের পারিবারিক কবরস্থানের দিকে গেল। সুফিয়ান হাঁটছে ঠিকই, তবে তার পদধ্বনি যেন টলছে। সুফিয়ান ফারদিনার কবরটি কয়েক কদম দূরে থেকে দেখছে, কাছে যাচ্ছে না। কবরের কাছে যেতে ভয় হচ্ছে। সে যেন নিজেকে অপবিত্র ধরে নিয়েছে। কবরের ভেতরে অপবিত্র কেউ ঢুকতে পারে না, আর সেও পারছে না। সে দুনিয়ার বুক হেঁটে বেড়াচ্ছে, অথচ তার প্রেয়সী মাটির ঘরে শায়িত। সুফিয়ান আবারও কেঁদে ওঠে, বুক ভাসিয়ে কাঁদলো। দাঁড়িয়ে থেকে হাঁটু ঘেরে বসে পড়লো মাটিতে। এরপর লুটিয়ে পড়লো সে। বিনতি সুফিয়ানের কান্না দেখে কেঁদে উঠলো। শাড়ির আঁচল মুখে চেপে কাঁদছে সে। সহ্য করতে পারছে না ভাইয়ের এমন অস্থিরতা। শাড়ির আঁচল দিয়ে ভাইয়ের চোখে জল মুছে বলল, ভাই তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি এভাবে ভেঙে পড়লে গ্রামবাসীর কি হবে? নিজেকে সামলাও। সবকিছু একটা দুঃস্বপ্নের মতো ভেবে নিজের মনকে শান্তি দাও। সুফিয়ান নিরুত্তর ভঙ্গিতে বসে থাকলো। চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। বিনতি কণ্ঠ খাদে নামিয়ে বলল, প্রিয় মানুষকে হারানোর ব্যথা কখনো ভোলা যায় না। এ ব্যথা চিরস্থায়ী, তোমার একটু একটু করে শেষ করে দিবে। আমি যতই সান্ত্বনা দেই কাজ হবে না, তবু এই যন্ত্রণা ফিরে আসা একটু চেষ্টা করো ভাই। তোমার অবস্থা দেখছো, চোখের নিচটা কালো হয়ে গেছে। সুফিয়ান কান্না থামিয়ে চোখের নিচে থেকে পানিটা মুছলো। চোখের নিচে কালো দাগ, তা তো তোর নজর এসেছে, কিন্তু ঠিক মতো ঘুমালেই আর যত্ন নিলে এটা উঠে যাবে। কিন্তু আমার মনের দাগটা তা তো দেখলি না। বিন্দির কাছে এরূপ প্রশ্নের কোনো জবাব নেই। সে দৃষ্টি নত করে ফেললো। সুফিয়ান ফিক করে হেসে বলল, ফারদিনা যদি ফিরে আসে তবে আমি কষ্ট দূর হবে। মরা মানুষ ফিরে আসে না ভাই, সৃষ্টিকর্তা চাইলে তো সব পারে। আর ফারদিনাকেও ফিরিয়ে দিতে পারবে না সৃষ্টিকর্তা? সৃষ্টিকর্তা চাইলে সব পারে, তাই বলে মৃত মানুষদের ফিরিয়ে চাইলে উনি আরো নারাজ হবেন। সুফিয়ান ভরাক্রান্ত গলায় বলে, কত মানুষ জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়ায়, জীবন্ত লাশগুলোর ব্যথা কেউ বোঝে না। আমিও আজ জীবন্ত লাশ হয়ে গেছি। তুমি এরকম বললে আমার কষ্ট হয় ভাই। আমার জন্য অন্তত নিজেকে সামলাও, ধৈর্য ধরো, সময়কে অপেক্ষা করো। সুফিয়ান ফারিনার কবরের দিকে তাকালো, তারপর সিলমর হায়দারের কবর, তারপর তার দাদা, তারপর পিয়াসার কবর, শেষ কবরটি ফারদিনার। সব কয়টি কবর দেখে চোখ মেলালো সে।
যদি দোয়া করে কাউকে ফিরে পাওয়া যায় তবে আমি আমার মায়ের জন্য দোয়া করতাম, যদি অপেক্ষা করে কাউকে ফিরে পাওয়া যেত তবে আমি আমার না হওয়া মানুষটার জন্য অপেক্ষা করতাম। সময় গড়াচ্ছে, দুজনেই চুপচাপ বসে রইল। সুফিয়ান অপলক দূরে থেকে ফারদিনার কবরটি দেখে চলেছে। বিন্তি পাশে বসে আছে, ভাইয়ের থেকে দূরে যেতে তার ভয় করছে। সুফিয়ান হঠাৎ করে বিন্তিকে ডাকলো, বিন্তি। বিন্তি ছোট করে উত্তর দিল, আত্মহত্যা পাপ তাই না? আত্মহত্যা করলে একাল ওকাল দুই কালের শাস্তি নষ্ট হবে। তাহলে তুই একটা সহজ উপায় দে যাতে আমি দ্রুত দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। কিন্তু বিন্তির চোখের জল যেন আর বাদ মানলো না। সুফিয়ানের দিকে তাকালো, মুখটা এলোমেলো হয়ে লাগছে। ভাই তার বোনের কাছে মৃত্যুর উপায় চাইছে। দুনিয়ার এর থেকে করুণ দৃষ্টি আর কি হতে পারে? আর নিকৃষ্ট আবদার বোধহয় আর কিছু হয় না। বিন্তি নিস্তব্ধ দেখে সুফিয়ান বলল, ভাবছিস কি আবল তাবল বলছি? তোকে রেখে চলে যেতে চাচ্ছি। তবে কি তোকে ভালোবাসি না? আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু তোকে রেখে যেতে আমার ভয় নেই। তোকে একজন সুপাত্রের হাতে তুলে দিতে পেরেছি, ও তোকে সারা জীবন আগলে রাখবে। বিন্তি নিরুত্তর, শুধু অঝরে চোখের জল ফেলছে। সুফিয়ান সেকেন্ড কয়েক চুপ থেকে আবারও বলল, না থাক, আমার মতো নিকৃষ্ট মানুষের মৃত্যুর উপায় বলে দিতে হবে না। আমার পাপের ভার অনেক বেশি, পরে এই ভার হয়তো সইতে পারবে না। তুমি কোনো পাপ করনি ভাই, যা করেছো বাধ্য হয়ে। তোমাকে দিয়ে কোনো পাপ করানো হয়নি। সুফিয়ানের চোখের ভাঁজে অতীতের সেই কল্পনার চিত্র ভেসে ওঠে। সেই দিন রাতে সে কিছু একটা ইচ্ছা করে খানিকটা অনিচ্ছায় ফারদিনাকে ব্যবহার করেছে, শুধুমাত্র ওর পরিবারকে কলঙ্কিত করবে বলে প্রতিশোধ নিতে। আজকে সেই দিনটার কথা মনে পড়ে। সুফিয়ানের ভেতর সত্যটা ছিছি করে উঠল। নিজেকে দুনিয়ার জঘন্যতম মানুষ বলে মনে হলো সুফিয়ানের। অপেক্ষা সুর সুফিয়ান বলল, আমি পাপ করেছি বোন, যেই পাপের বোঝা আমি অজীবন বইতে পারছি না। বড় ভারী জিনিস, এই পাপের বোঝা সইতে পারছি না আমি আর। আজ খুব জানতে ইচ্ছে হচ্ছে আমি কি পাপ করেছি, যে পাপের জন্য আমার জীবনটা নরকে পরিণত হলো। বিন্তি নিজের চোখের জল মুছে নিল। যা হয় ভালোর জন্য হয়। বিন্তির মিথ্যা সান্ত্বনা। সুফিয়ান তাচ্ছিল্যের হাসি দিল, সব ভালো হয় না, বরং ধ্বংসও হয়। বিন্তি কিছু বলল না, ওর বলার মতো কোনো শব্দ যেন নেই। সুফিয়ান ঘুরে তাকালো। বদরু, হাবলু, লালমিয়া, সুলেমান ওরা এসেছে। সুফিয়ান দাঁড়ালো। ওরা নিস্তব্ধ চাহনিতে সুফিয়ানকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। এরপর সুলেমান এগিয়ে এসে বলল, সবকিছু কুদ্দুসের থেকে শুনেছি। তালুকদারের 4 ছেলে শেষ হয়েছে, শুনে খুশি হয়েছি, কিন্তু শুনলাম আপনি ফারদিনাকে নিজ হাতে মেরে ফেলেছেন। আমি মেরে গেছি। ওই শয়তানগুলো আপনাকে বাধ্য করেছে তাকে মারতে, ভেবে খুব কষ্ট হচ্ছে। সুফিয়ান নীরবে শ্বাস ফেলল, কিছু বলল না। বদরু এগিয়ে আসে, আপনি আমাদের গ্রামকে মানবশূন্য করেছেন জানেন। যখন শুনেছি তখন একটিবারের জন্য আপনাকে খারাপ ভাবিনি। জানতাম আমাদের সুফিয়ান ভাই একজন সৎ পুরুষ, সে যা করে তার পেছনে অবশ্যই কোনো না কোনো ভালো কারণ আছে। লালমিয়া পেছন থেকে সামনে এসে বলল, আমরা ওই গ্রাম থেকে চলে এসেছি চিরদিনের জন্য। ওই গ্রামে থাকলে ব্রিটিশদের কথা মতো চলতে হবে, ওদের ফ্যাক্টরি তৈরি করতে হবে। তাই ওরা আজ পরিবর্তন হয়েছে। 4 জন 4 চোর থেকে আজ টাকার পেছনে ছুটছে, কত কাজ করছে, কামাইয়ের সুযোগ খুঁজছে। ব্যর্থ সুফিয়ান, সে আর বলতে পারেনি। ফারদিনাকে হারিয়ে গেছে যে মানুষটা। বেলা গড়িয়ে গেছে। সুফিয়ান এই সকাল 11টা থেকে তাদের পারিবারিক কবরস্থানের পাশে বসে আছে। বিন্তি চলে গেছে ঘরেতে। একটু পরপর এসে সুফিয়ানকে দেখে যাচ্ছে বদরু, ওরা তো তার পাশেই। থেমে থেমে সুফিয়ান আবারও বলে, আমার সেই ছোট্ট মাটির ঘরে কিছু বই ফেলে রেখে এসেছি। আমার জীবন নিয়ে লেখা গল্পটি রেখে এসেছি, বাঁশি, ফারদিনা দেওয়া বাঁশিটিও ফেলে এসেছি। সুলেমান একটা পোটলা এগিয়ে দিল, বলল, আমরা সব নিয়ে এসেছি। সুফিয়ান পোটলা থেকে দেখে খুশি হলো। সে দ্রুত খুলল, ফারদিনা দেওয়া বাঁশি হাতে তুলে নিল। তার চোখের সামনে অতীতের সব দৃশ্য ভেসে উঠল, কিন্তু সময়ের ব্যবধানে তার সেই বাঁশির সুর যেন নেই। যা আছে সব অভিশপ্ত। বাঁশিটা হাতে নিয়ে ভালোভাবে দেখলো, আর কোনো সুর তুলতে পারছে না সে। একটি ক্ষুদ্র জীবন, অথচ কত স্মৃতি, কত কিছু, সবই যেন জীবন্ত। সুলেমান এর ভাবনায় ভাঙতে বলল, আপনার গোলাপ বাগানে সত্যি লাশ আছে? সুফিয়ান ধীর স্থিরভাবে বলল, গ্রাম মানবশূন্য করতে যে আমি তাদের খুন করেছি, যারা পাপী। কেউ ছিল ধর্ষণকারী, কেউ ছিল অত্যাচারী। তাদেরকে এখানে মাটিতে চাপা দেওয়া হয়েছে। থেমে বলল, ফের কিন্তু নিরাপদ একজনকে মেরে আমি মরে গিয়েছি। হয়তো তার জন্য আমার চলে যাওয়াই উত্তম। সে কে? একা একা আছে, সে যে খুব একা একা আছে। সন্ধ্যা 7টা বাজে।
সন্ধ্যা 7টা বাজে। সুফিয়ান সেই বিকাল থেকে ঘরের সামনে আধমরা অবস্থায় বসে আছে। বর্তমানে তার সঙ্গ সিগারেট। বদলে এসে সিগারেট বদরুকে দিয়ে সে সিগারেট নিয়েছিল, একটার পর একটা টেনে যাচ্ছে। ফারদিনার কবরের কাছে মশাল দিয়ে বসে আছে অনুচারীগণ। অন্ধকার রাতে ফারদিনার একা ভয় পাবে বলে দুধের অনুসারী তার কথা মতো দুটো মশাল ধরিয়ে কবরের পাশে এসেছিল। কিন্তু বিনতি রান্না করতে গিয়ে দুপুরের পরের সময় ভাত, নদীর কপতের মাছ, সাথে কিছু হাঁসের মাংস সুফিয়ান খায়নি। অনেকবার বিনতি ডেকেছিল খেতে, সুফিয়ান যায়নি। এরপর বিনতি খাবার প্লেট তুলে নিয়ে সুফিয়ানের কাছে গিয়ে বসে। সে তো তখনও খায়নি, শুধু সিগারেট এনে যাচ্ছে। বিনতির সামনে সিগারেটটা খায়নি, আজ খাচ্ছে সে। বিনতি সুফিয়ানকে সেরে বদলু, হাবলু, লাল মিয়া, সলিমানদের খেতে দিয়েছে। খেতে চাচ্ছিল না ওরাও, সুফিয়ান খাচ্ছে না বলে তবে জোর করে দিল বিনতি। সন্ধ্যা করিয়ে রাত বেড়েছে ধরণীতে, সেই সাথে সুফিয়ান, সুলেমান খেতে দিয়েছিল। খেতে চাচ্ছিল না ওরাও, সন্ধ্যা গড়িয়ে রাত গড়েছে ধরণীতে, সেই সাথে সুফিয়ানের ভাঙা হৃদয়ের যন্ত্রণা ধীরে ধীরে বাড়ছে। সুলেমান ওরা পাশেই বসে কত কি বলছে, সামলাতে চাচ্ছে, কিন্তু কোনো কিছু যেন হচ্ছে না। সন্ধ্যা আরো ঘন হতে অন্ধকার ঝুঁকে পড়েছে চারপাশের পরিবেশ। উপস্থিত হয়েছে নিস্তবতা। বাড়ির আঙিনায় এক অদ্ভুত নিস্তবতা। ফারদিনা কবরের দুটো মশাল টিমটিম করে চলছে, হাওয়ায় বয়ে আগুনের শিখাগুলো দুলছে। সুলেমান, হাবলু, বদলু, লাল মিয়া সুফিয়ানের পাশে বসে সুফিয়ানকে লক্ষ্য করে বলল, নিজেকে তিলে তিলে মারছেন কেন? এতে করে ফারদিনা তো আর ফিরে আসবে না। সুফিয়ান রক্ত ভেজা লাল চোখ দুটো জবাব দিল, আত্মহত্যা পাপ, তিলে তিলে মরতে হয়। ইচ্ছে করে নিজেকে তিলে তিলে মারছি। আমি যে পাপ করেছি, আমি খুন করেছি আমার প্রেয়সীকে, আমি তো পাপী। সুলেমান বলল, যদি আপনি সত্যি পাপ করে থাকেন তাহলে মরে শান্তি পাবেন না, তখন আরো কষ্ট হবে পাপের জন্য। সুফিয়ান এবার চোখ তুলে তাকালো ওদের দিকে, মর্মত কণ্ঠে বলল, বেঁচে থেকেও তো কঠিন সাজা ভোগ করতে হচ্ছে। এতটুকু বলেই থেমে গেল। মা বাবা যে হঠাৎ করে হারিয়ে ফেললাম, বোনকে হারালাম, দাদা দাদুকেও হারালাম। বেঁচে থাকার ইচ্ছা মরে গিয়েছিল, জীবন তো অন্ধকার হয়ে গিয়েছিল। সেই অন্ধকার জীবনে আলো হয়ে এসেছিল ফারদিনা, তাকে আমি ধ্বংস করে ফেলেছি, মেরে ফেলেছি ফারদিনাকে। বিনতি সুফিয়ানের জ্বলন্ত মনির দিকে তাকিয়ে বলল, তোমার কান্না আমি সহ্য করতে পারছি না ভাইয়া, আর এভাবে কেঁদো না। সৃষ্টি নিয়ম বাধা দিতে বলে এখনো আত্মহত্যা করছি না, কতক্ষণ এই নিয়ম মেনে চলতে পারবো জানি না, কষ্ট হয় জানিস তো। সুফিয়ানের বাক্যগুলো শুনে বিনতি নীরবে আবার কেঁদে ওঠে। সুলেমান ওরাও কাঁদে। বদরু চোখের জল ক্রোধে নমুনা প্রকাশ করছে। বদরু শোনালো বিনতির কণ্ঠ, আবারও বলল, বড় ভাই তো বাবার সমতুল্য হয়, বাবা মা সে কবেই তো হারিয়ে ফেললাম, প্রিয় বোনকে হারিয়ে ফেললাম, তারপর তোমার মাঝে আমার পৃথিবী খুঁজলাম, তুমি এভাবে বললে কিভাবে চলবে ভাইয়া? সুফিয়ানের কণ্ঠে জবাব নেই, জবাবের বিপরীতে শুধু চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো তার। বিনতি যখন খুব ছোট থেকেই সুফিয়ানের ভক্ত, ভাই ভাই বলে সুফিয়ানকে সারাদিন বিরক্ত করত। সুফিয়ান একদিন বিনতিকে বলল, তুই আমাকে আর বিরক্ত করলে আমি চলে যাব তোকে রেখে। সেই শুনে ছোট্ট বিনতি ফেল ফেল করে কি কান্না। আজ সেই দিন সুফিয়ানের মনে পড়লো। বিনতি নিজের কাঁধে শুয়েই বলল, কাঁদিস না, যাবো না আমি কোথাও তোকে ছেড়ে। সুফিয়ানের কথায় জোর নেই, তবু বিনতি, সত্য ভাইয়া? বলি সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলো, কিন্তু বিনতি সোজা হয়ে বসে। তুমি আজ কতদিন ধরে খাওয়া দাওয়া করো না? সুফিয়ান হেসে বলল, পরে খাবো, এখন একটু হেঁটে আসি। সে কখন থেকে বসে আছি। সুফিয়ান খাবে ভেবে বিনতি নিশ্চিত হলো। সুলেমান উঠে দাঁড়ায়, সুফিয়ানের সামনে বলল, চলুন ছোট চায়ের দোকান ওইদিকে যাই। সুফিয়ান উঠল। টানা কয়েক ঘন্টা বসে থাকলে কোমর ব্যথা হয়ে যায়। সুফিয়ান কোমরের ব্যথা অনুভব করলো। দাঁড়িয়ে সবার আগে ফারদিনার কবরের দিকে তাকালো। দূরে মশালের আলো জ্বলছে। সিন্দিতলি গ্রাম শহর থেকে বেশ কিছুটা দূরে। রাস্তায় বের হলে মানুষের আনাগোনা। হায়দার বাড়ির সামনে সরু রাস্তা। সুফিয়ান হাঁটছে রাস্তার পাশ ধরে, তার পেছনে বদ্র। তাতে কিছু দূরে চায়ের দোকানে বসলো তারা। সুফিয়ান তাচ্ছিলের হাসি দিয়ে বলল, অহংকার করে কি হবে, রুহুটা আল্লাহর দান, রুহুটা চলে গেলে দেহটা মানুষের নিয়ন্ত্রণের বাহিরে। সুফিয়ান বাক্যটি নিজের দিকে ছুঁল। সে প্রতিশোধের জন্য সবচেয়ে বাজে কাজ করেছিল, আজ সে অনুতপ্তের আগুনে পড়ছে। আপনার মতো অহংকার মুক্ত মানুষ যদি সমস্ত দুনিয়ায় ভরা যাইতো তাহলে দুনিয়া সুন্দর হতো। দোকানি চা মানালো। সুফিয়ানের দিকে তাকিয়ে এক কাপ চা এগিয়ে দিল। সুলেমান ওদেরও দিল। সুফিয়ান চায়ের ধোয়া ওঠা দৃশ্য দেখলো। সুলেমানের পাশে ফিসফিসিয়ে সুফিয়ান কে বলল, এখানে বসে অন্তত পাকলামি কইরেন না, চাটা খাইয়া নেন।
চায়ে আপনার পেট ভরবে না, খেতে পারবেন। সুফিয়ান আবারও আড়ালে চোখ মুছে নিল, চায়ে চুমুক দিল, দ্বিতীয় চুমুক দিতে পারলো না, রেখে দিল কাপটি। দোকানি কাছ থেকে সিগারেট নিল। ফারদিনার কথা বলার বাক্যটি কাটানোর জন্য চরম আঘাত হারছে তার মনে। রাস্তার একধার ধরে হাঁটতে শুরু করে। কিছু লোক তাকে দেখে সম্মানের সাথে পাশ কেটে গেল। লাইন ভেদে কিছু ঘোড়ার গাড়ি ছুটছিল। সারথীরা চাচা কণ্ঠে ভেসে আসলো। সুফিয়ান সেসব শুনল না। সিগারেটের ফোঁকা শেষ খণ্ডটি ফেলে দিল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল তার বাড়ি ছেড়ে অনেক দূরে। তবে তাকে একা ছাড়েনি সুলেমানরা। বিনতি ওদের চারজনকে আড়ালে বলেছিল সুফিয়ানকে যেন একা না ছাড়া হয়। তারও পিছে পিছে হাঁটছে। সুফিয়ান হাঁটতে হাঁটতে মৌলবী বাড়ির সামনে চলে আসে। কাঁচা মাটির দোতলা ঘর, পাশের সামনে মশাল জ্বালানো। সুফিয়ানের চোখ দুটো ছলছল করছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, পারছে না। গোপনে নিস্তব্ধ ঘরে দরকার। সে ঘরে সুফিয়ান একা খুব মন খুলে কাঁদবে, বুক ফাটিয়ে কাঁদবে। সুলেমান ওরা দূর থেকে সুফিয়ানকে লক্ষ্য করে অনুসরণ করছিল। সুফিয়ান পলক ফেলল না। সুলেমান তার ধ্যান ভঙ্গতে তীর্য কণ্ঠে চেঁচালো, সুফিয়ান ভাই চলুন বাড়ি যাই। সুফিয়ান সুলেমানের দিকে ঘুরে তাকায় আবছা নজরে। মৌলবীর ঘরের সামনে লাল রঙের শাড়ি পরিতে একজন নারীকে স্পষ্টভাবে দেখলো, যার চালচলন কিছুটা ফারদিনার মতো। সুফিয়ান আঁতকে উঠে ঘাড় ঘুরে মৌলবীর ঘরের দিকে তাকালো। কাউকে দেখা যাচ্ছে না, শুধু ওনার ঘরে দরজার কপাটের আওয়াজ আসলো। হ্যালুসিনেশন হচ্ছে নাকি আবার? সুফিয়ানের দৃষ্টি সরিয়ে নিল, স্থান ত্যাগ করলো, মনস্থির করলো। সুফিয়ান মাথা নাড়ল না। মৌলবী কয়েক পা সামনে এগিয়ে আসেন। আবার বলেন, কিছু কইবা? না চাচা, হাঁটতে হাঁটতে আসলাম, আর এখানে এসেই যেন পা আটকে গেল। মৌলভী সাহেব কিছু বললেন না। সুফিয়ান ওনাকে অতিক্রম করে ঘরের দিকে ক্লান্ত চোখে তাকালো। এরপর থেমে ভাঙা গলায় বলল, চাচা একটু জল খাওয়াবেন? একজন জমিদারের পুত্র কে অসহায়ের মতো আবদার মৌলবীর কাছে। উনি সুফিয়ানের মুখের দিকে তাকালেন। মায়া ছিল তার নয়নে। সুফিয়ানের কণ্ঠে ধীরে বলল, ভেতরে আসো। সুফিয়ান মৌলবীর ঘরের ভেতরে গেল। ভেতরে প্রবেশ করে একটা চেয়ারে বসে মৌলবী তসবিহ পাঠ করছিল। মৌলবীর পুনরায় মূল ঘরের দিকে উকি দিল। এক গ্লাস জল চাইলাম, জমিদার পুত্র আইছে। থেমে মৌলবী সুফিয়ানের দিকে চেয়ে বলল, কয়লার মধ্যে স্বর্ণের পদার্পণ। বলা শেষে হাসল মৌলবী। সুফিয়ান বলল, না চাচা, আমি মনে করি কোনো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, সবাই এক এবং এক মানাই উচিত। সুফিয়ানের কথা সাথে যুক্তি এবং বাস্তবতার মিল পেলেন। মৌলবী খুশিও হলেন। জল আসলো একটা মাটির পাত্রে। পর্দার আড়াল থেকে জলের পাত্রটি কোনো একটা মেয়ের হাত থেকে পেল সুফিয়ান। সুফিয়ান জলটি নিয়ে খেয়ে ফেলার পর পাত্রটি পুনরায় মেয়েটির হাতে ফিরিয়ে দিল। সুফিয়ান গলা পরিষ্কার করে মৌলবীকে নিচু স্বরে বলল, জল দিল উনি কে? আমার মেয়ে। আগে কখনো দেখিনি, তাই জিজ্ঞেস করলাম। ও ওর ফুপির বাড়িতে ছিল, গতকাল আইছে। পর্দা করতো, ঘর থেকে বের হয় না। সুফিয়ান তখন ভুল দেখেছে, তবে নিশ্চিত হলো। কয়েক মুহূর্ত পর মৌলবীর মেয়েকে ফারদিনা ভেবেছিল। নিজেকে সামলাতে হবে। আজকে তাকে যাকে দেখছে তাকে ফারদিনা ভাবছে। সুলেমান সুফিয়ানের পথ আটকে দাঁড়ায়, বলল, ওইদিকে আপনার বাড়ি না, ভুল পথে যাচ্ছেন, চলুন আমাদের সাথে। সুফিয়ান ভেজা গলায় বলে, মৃত্যু খুঁজছি। কোথায় গেলে নিজেকে দুনিয়ার বুক থেকে মুক্তি দিতে পারবো সেই পথ খুঁজছি। বেঁচে থাকাটাই আমার জন্য সবচেয়ে বড় লড়াই হয়ে যাচ্ছে। আমি বোধহয় বেঁচে থাকতে লড়াই করতে পারছি না বলে সুফিয়ান রাস্তায় হাঁটু কেড়ে ধপ করে বসে পড়লো। দুঃখ সহিত কান্না করতে লাগলো। চাপ চাপ কুয়াশায় দখল করেছে বাদশাহী মেজাজে গড়িয়ে যাচ্ছিল সবুজ গালিচের মতোই বিছানো চা বাগানের ওপর দিয়ে সিন্ধুতলি নিকটবর্তী নদীর দিকে। বিচ্ছরিত মন খারাপ হওয়ায় সকালগুলো যেন গোটাতে টেনে নিয়ে যাচ্ছে তাকে। মাঝিরা নৌকা বাইছে, গুনগুন করে কেউ গান গাইছে, অসময়ে গান। সকাল সকাল কেউ গান গায়, ওনারা গাইছে। লোকগুলো আতপাগল নয় তো? সুফিয়ান ভাবছে গতকাল সারা রাত ঘুমায়নি। কখনো ফারদিনার কবরের কাছে, কখনো বাড়ির ছাদে গিয়ে মাথা নিচু করে ফারদিনার কবরটির দিকে তাকিয়েছিল। যারা ঘুমোয় না তাদের সাথে রাত দিনের হিসেব নেই, তবুও প্রকৃতির নিয়ম যেন করতেই হয়। সুফিয়ান ভোরবেলা ঘরের জানালা খুলে দিয়েছিল। চোখে পড়েছিল ক্ষেতের দিকে। সেখানেই ফারদিনাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। প্রথমে খুশি হলেও পরক্ষণে মনে পড়েছিল মানুষটি আর দুনিয়াতে নেই। এরপর মুখের অভিব্যক্তি পরিবর্তন করে ধাতব আলমারি থেকে পাঞ্জাবি পায়জামা বের করে নিজের বাথরুমে প্রবেশ করে। গত কদিন ধরে পোশাক পরিবর্তন করা হয়নি, ময়লা দুর্গন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন পর নিজের খানিকটা পরিপাটি করে। এরপর ফারদিনার কবরের কাছে গিয়েছিল। দূর থেকে ঘুরে ঘুরে দেখেছিল। যতবার ফারদিনার কবরের দিকে দেখছিল ততবার তাকে
মনে হচ্ছিল সে বড় অপরাধী। তৎক্ষণাৎ তার চোখ জলে ভরে গেল। বেশ কিছুক্ষণ ধরে বসে বসে সিগারেট খাচ্ছিল সে। ফারদিনার বাচ্চামিগুলো মনে করে একা একা হেসে উঠল আবার। কখনো তার কথা মনে পড়ে, কখনোই মনে হয় না যে সে মরে গেছে, বেঁচে আছে। এক্ষুনি কোথা থেকে এসে বলবে। বাঁশিওয়ালা বাঁশি সে শব্দ শুনতে পেল, নড়ে চড়ে বসলো, এদিক ওদিক তাকালো, কেউ নেই। ভাবনার জগৎ থেকে শব্দ ভেসে আসলো। সুফিয়ান কারো পায়ের শব্দ পেল, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো বিনতি এসেছে। ও এসে সুফিয়ানের পাশে বসলো। তোমাকে খুঁজতে খুঁজতে চলে আসলাম। আজকাল তোমাকে বিশ্বাস করতে পারছি না, কখন কি করে বসো। থেমে বিনতি সুফিয়ানকে দেখলো। সে পুরোনো দিনের মতোই আজ সুফিয়ান সাদা রঙের পাঞ্জাবি পায়জামা পরেছে, বড্ড স্বচ্ছ দেখাচ্ছে তাকে। কতক্ষণ বিনতি খেয়াল করেনি। গতকাল অবধি ভাইয়ের চেহারা নিষ্পাপ ছিল, আর চেহারার উজ্জ্বলতা অন্যরকম। সুফিয়ান নদীর দিকে একবার, দ্বিতীয়বার ফারদিনার দিকে চেয়ে বলল, কি দেখছিস? এখানে ফারদিনা না, বিনতি হতো হয়তোবা। আজ একটু পরিবর্তন লাগছে তোমাকে, বলে ফিক করে হাসলো সে। কষ্টের মাঝে লুকানো হাসি হঠাৎ ফুটে উঠল সুফিয়ানের মুখেও। কষ্টটা কমে গেছে, বরংবার নয়। বিনতি বলল, তোমার হাসিতেও আজকাল ভয় হয় ভাই। যেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, সেদিন ভয়টা চিরদিনের জন্য দূর হয়ে যাবে ভাই। বিনতির চোখ আবার ছলছল হয়ে আসলো। সুফিয়ান মৃদু হাসলো। মস্করা বুঝিস না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, এই কথা দিলাম। তোমার যদি কিছু হয় তবে আমি সহ্য করতে পারবো না ভাই। মাথা তো কত কি রেখেছিলাম, কিন্তু শেষমেশ তো আর কিছুই হলো না। ভাগ্য হয়তো এটাই ছিল, অতীতে পড়ে থাকতে নেই। ফিরে আসো ভাই। কিন্তু অতীত থেকে কখনো ফিরে আসা যায় না বোন, অতীত তো পিছু টান থাকেই। তুমি ভাবছো কেউ ধরে রেখেছে পেছনে? ভাবনা ছেড়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সুফিয়ান আকাশের দিকে তাকিয়ে লম্বা লম্বা শ্বাস ছাড়ল। ভঙ্গ হওয়া নিজেকে জোড়া লাগানো যায় না। তার হৃদয় বহু খণ্ডে খণ্ডিত হয়েছে, তা কিভাবে জোড়া লাগাবে সে? আমার ভাঙার হৃদয় মেরামত করতে ফারদিনাই পারত, কিন্তু আমি তাকে তো যন্ত্রণায় শেষ করে দিলাম। সুফিয়ানের চোখ ভেজা, নদীর জলের প্রতিধ্বনি দেখা যাচ্ছে, কিন্তু বিনতি তার ভাইয়ের পণে তাকাতে পারছে না। খুব অসহায় লাগছে তার। ভাই, তুমি চাইলে তোমার জীবন নতুন করে সাজাতে পারো। দেখো, মানুষ জীবনে খারাপ সময় আসে, পরিস্থিতি একরকম থাকে না, পরিবর্তন হয়। তুমিও পরিবর্তন করো। আমরা জীবনের শেষ দিনগুলো পর্যন্ত ফারদিনাকে ভেবে বেঁচে থাকতে চাই। ওকে ভুলতে পারবো না, বরং ওর স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাই। সংসারটাই তো সমুদ্রের জলের মতো ডুবে গেছে আমার। তুই নতুন করে কি দেখাতে চাচ্ছিস? ফারদিনার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। সুবেন বেঁচে থাকার কথা বলতে সে বেঁচে থাকতে চায়, হোক সেটা ফারদিনার স্মৃতি ধরে, আর যেভাবেই হোক। বিনতি নিঃশব্দে হাসলো, খুশিতে মাথা চুলকালো। ওর ভাইয়ের মানসিকতার চিন্তাধারার পরিবর্তন হয়েছে। বিনতির যেন আনন্দ হলো এই বিষয়ে। বিনতি মলিন এসে বলল, ভাই, গত রাতে না খেয়েছিলে, আজ অন্তত খেয়ে নিও। তোমার জন্য শুটকি, রসের পিঠা আর হাঁস রান্না করেছি, খাবে তো? বিনতি সুফিয়ানের দিকে ঘাড় কাত করে প্রশ্ন করলো। সুফিয়ান ঘাড় টেনে ছিঁড়ে জবাব দিল, আচ্ছা, আজ তোর হাতে খাবো। আমি তোকে একসময় খাইয়ে দিতাম, আজ তুই আমাকে খাইয়ে দিবি। কি দিবি তো? বিনতি অশ্রুসিক্ত নয়নে হেসে দুবার মাথা দোলালো। ভাই, দেব, তোমাকে খাইয়ে দিব, বিশেষ আনন্দ সহিত খাইয়ে দিব। বিনতি সুফিয়ানের কথা মতো বসা থেকে উঠতে ফের স্থির হয়ে দাঁড়ালো। ভাই এবার বিনতির কণ্ঠে অন্যরকম বার্তার বহন করছে। সুফিয়ানের চোখে দৃষ্টি অচল। ঢং করে বলল, বলুন ছোট রানী। পয়লা ফাল্গুন আসছে, আর মাত্র কিছুদিন বাকি। সুফিয়ান ভুরু কুঞ্চিত করে ফেলল। তো সেদিন একটি বিশেষ দিন ভুলে গেলে? সুফিয়ান যথেষ্ট চাপ প্রয়োগ করলো মস্তিষ্কে। পয়লা ফাল্গুনকে ঘিরে বিশেষ দিন বলে তার কিছু মনে পড়ল না। তার চেষ্টা বিফলে গেল। মনে পড়ল না? ভুলে গেছি। কি সেদিন? বিনতে আশ্চর্য হলো। সুফিয়ান কখনো পয়লা ফাল্গুন কথা ভুলে না, আজ ভুলে গেছে। তবুও বিনতি নিজেই বলল, পয়লা ফাল্গুন তোমার জন্মদিন, তুমি 32 বছরে পা দিবে। দেখছিস, জন্মদিনও আবার যেন মৃত্যুর দিন না হয়। বলে সুফিয়ান শব্দ ব্যতীত হাসলো। বিনতি এবার রেগে গেল। সুফিয়ান বিনতির নোকচড়া চোখের দিকেই তাকালো। বিনতি চলে যেতে সুফিয়ান পেছন ফিরে বলল, তোর ল্যাংড়া জামাইয়ের নাম বলে যে, তোর ল্যাংড়া জামাইয়ের নাম যেন কি?
ওকে আমার জন্মদিনে একটু মিষ্টি খাওয়াই দিস। বেচারা এমনিতেও ল্যাংড়া। বিনতি দু কোমরে হাত দিয়ে পিছে ঘুরে বাইরের দিকে তাকালো। সুফিয়ান হেসে উঠল। বিনতিও সুফিয়ানের হাসি দেখে আসলো। এরপর চলে গেল বাড়ির দিকে। সুফিয়ান হাসি থামিয়ে হাঁপ ছেড়ে চোখ মুখ মুছল। বিনতির খুব কষ্ট হচ্ছে। এতক্ষণ ভুলভাল বুঝিয়েছে, নিজেকে যথেষ্ট ভালো রাখার প্রতিশ্রুতি নাটক বা মিথ্যা আশা দেখিয়েছে। বোনকে মিথ্যা আশা দিল। সুলেমানের কণ্ঠ। ওরা এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব দেখছিল, তাদের কথোপকথন শুনছিল। এসে সুফিয়ানের দুপাশে পা জোড়া ভাঁজ করে বসলো তারা। সুলেমান বলল, আপনার বয়স 31, কিন্তু দেখে মনে হয় আরো কম। কিভাবে নিজের সৌন্দর্য বজায় রেখেছেন? বলে সবাই হেসে উঠল। সুফিয়ান জবাবে বলল, পুরুষের সৌন্দর্য ধরে রাখতে হয়, আমি রাখিনি। বাবা একজন সুদর্শন পুরুষ ছিলেন, তবে ওনার গায়ের রং ফর্সা ছিল। আমি তার মতোই শ্যামবর্ণের। আপনি যদি আপনাকে সচক্ষে দেখতেন তাহলে বুঝতে পারতেন আপনি কতটা সুদর্শন, নয়তো এই জমিদারের মেয়ে আপনার প্রেমে পড়তো না। সুলেমান বলল। সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, হলেও হতে পারে, জানি না। বলে কজন উঠে হাঁটা শুরু করলো ধান ক্ষেতের দিকে। নদীর পাশে হাঁটতেই ধান ক্ষেত বিশাল বড়, নীলাভ আকাশের নিচে সারি সারি জমি, মাঝখানে সরু বাঁশের সাঁকো, আর কই মাছের নাড়াচড়ার মাঝে মাঝে পানি উল্টো ঢেউ দিচ্ছে যেন। ধান গাছের দোলায় ভাসছে হালকা মাটির কাদা গন্ধ। পুরো দৃশ্য যেন এক অদ্ভুত শান্তি ছড়িয়ে রেখেছে নরম সকালে। সুফিয়ান তাদের পিতৃপুরুষকে রেখে যাওয়া ধন সম্পত্তি নিয়ে এটা ওটা ধান ক্ষেতের সারির মাঝে বসে পায়চারি করতে করতে বলল, ওনারা চলে যাওয়ার পর সে কিভাবে সবকিছু অটল করে রেখেছে সেই গল্পদের শোনাচ্ছে। দূরে কৃষকরা ক্ষেতের সার দিচ্ছে, কখনো ক্ষেতের দিকে, কখনো বা সরু চোখে সুফিয়ানের দিকে দেখছে। সুফিয়ান কথা বলছে ক্ষেতের দিকে তাকিয়ে। তাদেরও ভালো লাগছে। কতদিন পর এভাবে প্রাণবন্ত সুফিয়ানকে দেখছে যারা। সুফিয়ানের রেশ টেনে বলল, তোরা আলিমনগরের হাল চাষ জানিস তো? এখানে কোনো কিছুই জানিস না, বুঝিস না, শিখিয়ে দিচ্ছি। আলাদা করে শিখিয়ে দিতে হবে না, আপনি তো সবসময় আমাদের সাথেই থাকবেন, বলল লাল মিয়া। সুফিয়ান মাথা হালিয়ে ঝাঁকিয়ে বলল, তারপরও তোদের শেখানোর দায়িত্ব আমার, তাই শিখিয়ে দিচ্ছি। সুফিয়ানের ফের দৃষ্টি গেল বোরকহলির দিকে। মেয়েটির দিকে কোথায় তাকিয়ে আছে সুফিয়ান বুঝতে পারছে না। সুফিয়ান কৌতূহলবশত নিজেকে ফেলে পেছনে ঘুরে দেখলো ক্ষেত বিদ্যুৎ কিছুই নেই, তবে তীক্ষ্ণ দৃষ্টি দেখার মতো। সুফিয়ান ওদের নিয়ে ধান ক্ষেতের মাঝে ধীর পায়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে ওদের কাজের বাকি নির্দেশ দিল। ফাঁকে ফাঁকে চোখ তুলে বোরকালি মেয়েটার দিকে তাকাচ্ছিল। সুফিয়ানদের অনুসরণ করে মেয়েটি দূর থেকে একই সাথে সামনে এগোচ্ছে। সুফিয়ানের রাগ উঠল, দাঁতে দাঁত চেপে সামনে এগিয়ে গেল। ধান ক্ষেত ছেড়ে তারা রাস্তায় উঠে গেল। সুফিয়ান ওদের আজকের কাজ এলাকাতে বারণ করলো, বলেছে আগামীকাল থেকে সবকিছু ভালোভাবে বুঝে শুনে করতে, এরপর কাজে লাগবে। ওরাও আদেশের বিরুদ্ধে গেল না। সুফিয়ান পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে নিল। বোরকলি মেয়েটিকে খুঁজলো আশেপাশে, আর মেয়েটিকে দেখা গেল না। কে ছিল মেয়েটি? সুফিয়ানকে দেখছিল নাকি অন্য কাউকে, অন্য কিছু? সুফিয়ানের মনে প্রশ্ন জাগলো, জবাব মিলল না দরকার ভেবে সুফিয়ান বাড়ির পথে হাঁটা ধরলো। আজ শুক্রবার, পথঘাটে লোকজন আনাগোনা দেখা যাচ্ছে না। চারপাশে কেমন নিস্তব্ধতায় ঘেরা। বাড়ির সামনে হঠাৎ সুফিয়ান থমকে দাঁড়ালো। মনে হলো এই বুঝি কেউ তাকে আড়াল থেকে দেখছে। সে ঘুরে ঘুরে চারপাশে তাকালো, কাউকে দেখতে পেল না। তার অস্থিরতার চোখ যেন দেখলো। সুলেমান দ্রুত এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হলো, কাকে খুঁজছেন নাকি? সুফিয়ান মিথ্যা বলল, তোদেরই। তার মিথ্যা বলার অভিনয় হলো না। বদরু ধরে ফেলল। অন্য কাউকে খুঁজছিলেন বা অন্য কিছু? বলুন, কি খুঁজছিলেন? সুফিয়ান প্রসঙ্গ এড়াতে চেষ্টা করলো। পরপর কয়েকবার সিগারেটে টান দিল, এরপর সিগারেটের শেষ খণ্ডটি ফেলে দিল। বলল, আজমত মনে হলো। আজমতকে দেখছি। আফসা দেখেছি তো, তাই আর কি। আজমত ওই ধলাবিলাই, ও তো বিদেশে চলে গেছে। জাহাজ চলাচল শুরু হয়েছে গতকাল থেকেই। ও, সুফিয়ান ছোট শ্বাসে জবাব দিল। আবারও বলল, রশিদ চাচা শহর থেকে ফিরেছেন? সুলেমান ভেবে জবাব দিল, শুনেছি আজ ফিরবে, ফিরেছে কিনা বলতে পারছি না। আর জেবুন্নেসা ফুপি, উনি তো সব জেনে ফেলেছেন নিশ্চয়ই? সুফিয়ান জিজ্ঞেস করলো। আবার ধীর পথে হাঁটতে শুরু করলো। লালমি হাঁটতে হাঁটতে বলল, উনি সেদিন কিছু টের পায়নি। টের না পেয়েছে, ভালো হয়েছে।
ওই দিন উনি উল্টাপাল্টা কিছু বললে হয়তো ওনাকে ওপরে পাঠিয়ে দিতাম। সুফিয়ানের কথা শুনে সুলেমান ওরা হেসে উঠল। সুফিয়ানের তখন আবার মনে হলো তাকে কেউ অনুসরণ করছে। কেউ দ্রুত পেছনে ঘুরলো, অনুসারীগণ যাতে আড়ালে না যেতে পারে। এবার দেখতে পেল সে বোরকা আলীকে। সুফিয়ান দাঁড়িয়ে যায়, ওরাও দাঁড়িয়ে যায়। সেই সাথে বোরকা আলী মেয়েটিকেও দাঁড়িয়ে পড়তেই থ মেরে সুফিয়ান ওদের বলল, তোরা এখানে দাঁড়া, আমি আসছি বলে বোরকা আলী মেয়েটির দিকে পা বাড়ালো। মেয়েটি এক পা দুপা করে পেছনে সরে গেল। এরপর সুফিয়ান এর থেকে পিঠ ঘুরে চলে যেতেই সোজা পথে। সুফিয়ান আশ্চর্য হলো, বলল, মেয়েটা কি অদ্ভুত, মনে হলো আত পাগল। সুলেমান ওরা একসাথে বলে উঠলো, আত পাগল না, মনে হয় পুরাই পাগল। বলা শেষে হেসে উঠলো। মেয়েটি নিজ পথে যেতে যেতে কবার পিছে ফিরে তাকিয়েছিল। সুফিয়ান একবার পেছন ঘুরেও চায়নি, দেখেছিল মেয়েটিকে। সে আন্দাজ করতে পারলো না তাদের কোনো আত্মীয় স্বজন নেই, যার ফলে সঠিক উত্তরও মিলল না। বিনতি রান্নাবান্না শেষ করেছে। মাংসের গন্ধ আসছে, চারপাশে রন্ধন গন্ধে ভরে গেছে। যে কারোর রান্নার এমন সুগন্ধ খিদে বেড়ে যাবে। যার খাবারের প্রতি অনীহা সেও যেন খেতে চাইবে। বিনতি রান্না শিখেছে তার মায়ের কাছ থেকে। মাঝে মধ্যে সুফিয়ান ওর হাতে রান্না খেয়ে বলতো, তোর রান্না খেতে মায়ের মতো, খুবই সুস্বাদু। ভাবনা ছেড়ে খাবার টেবিলে পরিবেশন করলো সকল খাবার বিনতি। সুফিয়ান, সুলেমান ওরা ঘরের সামনে এসে বসে গল্প করছিল। সুলেমান ওদের কথাবার্তায় সুফিয়ানের কান না দিয়েই বলে, না বুঝে হুহা করে প্রতিক্রিয়া করছিল। বিনতি সদর দরজার কাছে এসে সুফিয়ানকে খেতে ডাকে, সাথে বাকিদের। সুফিয়ান থ মেরে কিছুক্ষণ বসে থাকে। উঠে গেল খাবার ঘরে। খাবার টেবিলে সবাই গোলাকার করে বসেছে। বদ্রু ওরা কারো দিকে না তাকিয়ে কোগরসে খেতে চলেছে। সুফিয়ান খাচ্ছে না, খাবারের সামনে বসে আছে। বিনতি ওরা কাঁধে হাত রেখে বলল, আমি খাইয়ে দেই। সুফিয়ান বারণ করতে চাইলো, তৎক্ষণাৎ মনে পড়লো সে বলেছে আজ ওর হাতে খাবে। বিনতি ভাত মাখিয়ে সুফিয়ানের মুখে তুলে দিল। সুফিয়ান হাঁ করে নিল, কিন্তু বিনতি সুফিয়ানের মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে বলল, আর নিজেকে শেষ করো না। সুফিয়ান কিছু বলল না, চুপচাপ খাবার শেষ করলো। কতদিন পর অন্য মুখে তুলেছে হিসেব নেই। একজন দাসী এসে এঁটো বাসন সরাতে বিনতি লক্ষ্য করে, সই, আজকে বিকালে আমরা একসাথে ঘুরতে বের হব, যাবি তো? সুফিয়ান দাসীর দিকে তাকিয়ে রইল। ঝিলমিনের কথা মনে পড়লো। ঝিলমিন ঠিক এভাবে ফারদিনার সাথে বন্ধুত্ব করেছিল, ওর প্রয়োজনে পাশে বিশ্বাস অর্জন করেছিল, কিন্তু তারপরে সে বিশ্বাসঘাতকতা করলো। সুফিয়ান নরম গলায় বলল, তোর কোনো বন্ধুর দরকার নেই, কোনো দাসীর সাথে বন্ধুত্ব করবি না, এবং কি অন্য কারোর সাথেও না। জানিস তো, আপন মানুষগুলোই খুব বড়ভাবে স্বার্থপরতা করে, দিন শেষে তারাই পিঠে ছুরি বসিয়ে দেয়। ভাই, তুমি আমাকে দুনিয়া ছাড়তে বলো, আমি তা ছেড়ে দিব, কিন্তু চিন্তা করো না, আমি কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ব না। লাল মিয়া বলল, ঝিলমিল বেইমানি করেছে, তার মানে এ না যে সবাই বেইমানি বা বিশ্বাসঘাতকতা করবে। সুফিয়ান ঠোঁট উল্টে হেসে, বিশ্বাস শব্দটা 4 অক্ষরে হলে এর মূল্য অনেক দামি। যখন দামি বস্তুটি সস্তায় ভেঙে যায় তখন তার কদর থাকে না। সুফিয়ান, বিশ্বাস ভাঙার মানে? আমরা বিশ্বাস ভাঙা ছিল বন্ধুত্বের মুক্ত জীবন হোক, তবুও বেইমান বন্ধু কারো না হোক। সুফিয়ান বলেই খাবার ঘর থেকে চলে গেল। ড্রয়ার থেকে সিগারেট বের করে ধরিয়ে বসলো বারান্দায়। সুফিয়ান কেঁদে উঠল। তার মা বাবা ছবি বুকের মাঝে জড়িয়ে ধরলো। নীরবে ঘরে একাকী বলল, না পাওয়ার দুঃখ ভোলা যায়, কিন্তু পূর্ণতা পেয়ে সেই প্রিয় মানুষগুলোকে হারানোর কষ্ট কিভাবে ভুলে মানুষ? দিন ফুরিয়ে সন্ধ্যা নেমেছে ধরণীতে। নিস্তব্ধ এই সন্ধ্যা। ধীরে ধীরে পৃথিবীর ওপর নেমে আসছে অন্ধকার। দিন শেষের আলোটা আকাশের কোণে ঝুলে আছে সোনালি রক্তিমাবা নিয়ে। সন্ধ্যার বাতাসে এক ধরনের ঠান্ডা মিশে রয়েছে শান্ত অনুভূতিতে। আকাশের ঠিক এমন মুহূর্তেই প্রথম উজ্জ্বল করা তারা দেখা গেল। ছোটদের উৎসাহ নিয়ে বেড়ে যায়। ওরা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে। মাটির চুলোয় ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গন্ধ ছড়াচ্ছে। মাটির ধোঁয়া শীতল হাওয়ায় মিশ্রিত এক ঘ্রাণ। এমন সময় মানুষ একটু ঢিলেঢালা হয়ে যায়। কেউ উঠোনে বসে দিন শেষে গল্প করে, কেউ ঘরের ভেতর আলো জ্বালাতে ব্যস্ত। সন্ধ্যার দৃশ্য এক অপূর্বতা। সুফিয়ানকে বিরক্তিকর লাগছে, যেন গোটা দুনিয়া তার কাছে বিরক্ত লাগছে। দুহাতে পিছনে বেঁধে বাড়ির সামনে পায়চারি করলো। এতক্ষণ দাঁড়িয়ে ছিল ফারদিনার কবরের কাছে, একা একা ফারদিনার সাথে কথা বলেছিল। তার মনে হয় সুফিয়ান
তার মনে হয় ফারদিনা তার কথা শুনে, কিন্তু জবাব দিল না। হঠাৎ ফারদিনা বোধহয় অভিমান করেছে সুফিয়ানের প্রতি। সুলেমান এবার বাজারে গিয়েছিল, তার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, তবে তা যায়নি। বলেছিল তাকে কিছুক্ষণ একা ছেড়ে দিতে। আশেপাশে তাকালে কাউকে দেখতে পায় না, মনের ভুল। তবুও সুফিয়ান বারবার যেন ফারদিনাকে দেখে, তার বারবার হ্যালুসিনেশন হয়। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সুফিয়ান ঘরের দিকে হাঁটতে লাগলো। বাইরে আজ প্রবল ঠান্ডা পড়েছে। ঠিক তখনই মনে পড়ে পেছনে কেউ, সময় তখনই পিছে ফিরে তাকায় সে। মেয়েটি বিব্রত বোধ করে, সেই বোরকালি মেয়ে। এলোমেলো চোখে এদিক ওদিক তাকালো। সুফিয়ান মেয়েটিকে সামনে গিয়ে এসে বলল, কে তুমি? বোরকালি চোখ নামিয়ে নিল। আমি হেলেনা। মৌলভী সাহেবকে চিনেন নিশ্চিত, তার মেয়ে আমি। সুফিয়ান কিছু বলার আগে বিনতি এসে হাজির। হেলেনা বিনতির দিকে চেয়ে ঘরের দিকে চলে গেল। বিনতি সুফিয়ানকে লক্ষ্য করে বলল, ভাই ওকে আমি ডেকেছি। বলেই বিনতি হেলেনাকে নিয়ে ঘরের ভেতর চলে যায়। বেশ কিছুক্ষণ দুজন গল্প গুজব করলো, এরপর হেলেনা চলে গেল। সুফিয়ান বিনতিকে ডেকে নিল। হেলেনার ঝড় পানে চেয়ে সুফিয়ান বিনতিকে জিজ্ঞেস করলো, তোর ওর সাথে পরিচয় হয় কিভাবে? আগে আসেনি তো? বিনতি জবাব দিল সময় নিয়ে। সুফিয়ান বৈঠকখানায় বসে পুনরায় তারা দিল। বিনতি নতজান হয়ে সুফিয়ানকে সময় নিয়ে, ভাই আমি কখনো তোমার সাথে মিথ্যা বলিনি, আজও বলবো না। হেলেনা আমাকে মৌলভী সাহেবের মেয়ে। ও খুব ছোট থেকেই তোমাকে পছন্দ করত, ভালোবাসে তোমাকে। তুমি যখন আরিমনগর ছিলে তখন ওর সাথে আমার দেখা হয়, আর সবকিছু বলে আমাকে। থেমে বিনতি সুফিয়ানের সামনে বসে, ফের বলে, ভাই ফারদিনা তো চলে গেছে, তুমি চাইলে নতুনভাবে জীবনটা শুরু করতে পারো, হেলেনাকে বিয়ে করতে পারো। সুফিয়ান ক্রোধের আগুনে জ্বলে উঠল, চোয়াল শক্ত হলো। বিনতির ডান হাতটা এগিয়ে দিয়ে থাপ্পড় দেওয়ার জন্য। মুহূর্তে সুফিয়ান নিজেকে নিয়ন্ত্রণ করলো, চোখের পলক বরাবর পড়ল। এরপর সেখান থেকে উঠে দাঁড়ালো। বিনতি ঠোঁটের কাঁপুনি দিয়ে বলল, ভাই এভাবে বলতে চাইনি আসলে। বিনতি বাকি কথা বলার আগে সুফিয়ান ওর দিকে ছুট এগিয়ে এসে বলল, আমি ফারদিনাকে ভুলে যাব, যাকে ভালোবেসেছি আমি যাকে ভালোবেসে আমি মরে গেছি তাকে ভুলে যাব? যাকে আমি নিজ হাতে মেরে ফেলেছি তাকে ভুলে যাব? তুই জানিস কত পাপ করেছি আমি। আমি আমার আগন্তুক সন্তানকে গলা টিপে হত্যা করেছি। কত সুন্দর একটা সংসার হতো আমার, ফারদিনা বেঁচে থাকতো, আমার বউ হতো, আমার সন্তান দুনিয়ার মুখ দেখতো। কিন্তু সবকিছু শেষ হয়ে গেছে শুধুমাত্র বংশ বাঁচাতে। ওরা আমার হাতে ফারদিনাকে মারতে বাধ্য করেছে, আর আমিও শত গ্রামবাসীকে বাঁচাতে স্বার্থপরের মতো আমার জীবনের বিশেষ মানুষটিকে দুনিয়া থেকে সরিয়ে ফেললাম। সুফিয়ানের চোখে জলের স্রোত নেমে এসে সোফায় বসে পড়ে, মুখে হাত চেপে আবারও কেঁদে ওঠে সুফিয়ান।